আসসালামু আলাইকুম। আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সে কামনাই করি। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি এবং সুস্থ থেকেই তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি যে ক্লাসটি করব সেটি হচ্ছে আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ক্লাসটি আজকে করব বাংলা প্রথম পত্র কবিতার উপর। আজকে যে ক্লাসটি করব, যে কবিতাটি সম্পর্কে আলোচনা করব, সেই কবিতাটির নাম হচ্ছে সুচেতনা। সুচেতনা কবিতার কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কবিতা এর আগেও তোমরা হয়তো পড়ে থাকবে, অষ্টম শ্রেণীতে বা দশম শ্রেণী বা এসএসসি লেভেলে। তো আজকের কবিতাটি খুবই সুন্দর এবং আমরা যারা মানুষ, আমাদের মনের ভিতরে কুচেতনা থাকে, সুচেতনা থাকে। কবি এই কবিতার মাধ্যমে আমাদের মধ্যে যাতে সুচেতনা জাগ্রত হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন। সু অর্থ সুন্দর, চেতনা অর্থ বোধ। সু যে চেতনা অর্থাৎ সুন্দর যে চেতনা, সুন্দর যে বোধ বা মানুষের মধ্যে শুভ চেতনার যে বোধ, সেটা হচ্ছে সুচেতনা। কবিতার আলোচনায় যাওয়ার আগে আমরা একটু কবি সম্পর্কে জেনে নিই। কবি জীবনানন্দ দাশ, তার জন্ম 1899 সাল, 17 ফেব্রুয়ারি 1899 সালে তিনি জন্মগ্রহণ করেন। জন্মস্থান বরিশাল। পিতা সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। তার আগে আমি একটি কথা বলিনি, সেটি হলো জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমাদেরকে মনে রাখতে হবে কবি জীবনানন্দ দাশের জন্ম সাল বা জন্ম বছর। তো বাংলা সাহিত্যের আরেকজন দিকপাল, যাকে আমরা বিদ্রোহী কবি বলি, সাম্যের কবি বলি, সেই কবি কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সাল। তোমরা যদি এই দুইজনের জন্মসালটা মিলিয়ে মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য অনেক ভালো। তো যা বলছিলাম, আমাদের এই কবি জীবনানন্দ দাশের পিতার নাম সত্যানন্দ দাশ। সত্যানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আর মা কুসুম কুমারী দাস সেকালের বিখ্যাত কবি ছিলেন এবং কবি হওয়ার ফলেই মায়ের কাছ থেকে তিনি কবিতা লেখার প্রেরণা লাভ করেছিলেন। তার মাতা কুসুম কুমারী দাস সেই বিখ্যাত কবিতা লিখেছেন, সেটা তোমরা শুনে থাকবে। সেই কবিতাটি হলো, আমাদের দেশে কবি সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো যা বলছিলাম, মায়ের কাছ থেকে তিনি কবিতা লেখার অনুপ্রেরণা লাভ করেছিলেন। কর্মজীবন স্বল্প সময়ের জন্য বিভিন্ন পেশা অবলম্বন করলেও মূলত ইংরেজি সাহিত্য অধ্যাপক হিসেবে তিনি জীবন অতিবাহিত করেন। জীবনানন্দ দাশ মাধ্যমিক তৎকালীন মেট্রিক পাশ করেন বরিশাল ব্রজমোহন স্কুল থেকে 1915 সালে। উচ্চ মাধ্যমিক বা আইএ পাশ করেন 1917 সালে ব্রজমোহন কলেজ থেকে। উচ্চতর শিক্ষা লাভ করেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ অনার্স করেন 1919 সালে এবং 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে এমএ পাশ করেন। পেশা বা কর্মজীবন অধ্যাপনা। কলকাতা সিটি কলেজে 1922 থেকে 1928 সালে তিনি অধ্যাপনা করেন। বাগেরহাট কলেজে 1929 সালে, দিল্লির রামজোশ কলেজে 1929 থেকে 1930 সালে, ব্রজমোহন কলেজ 1935 থেকে 1946 সাল, খড়গপুর কলেজে 1951 থেকে 52 সাল, বরিশাল কলেজ 1952 সাল, হাওড়া গার্লস কলেজ 1953 থেকে 54 সাল। তিনি দৈনিক স্বরাজ নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। প্রিয় শিক্ষার্থী,
জীবনানন্দ দাশের সাহিত্যকর্ম, কাব্যগ্রন্থ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। উপন্যাস, তার দুটি বিখ্যাত উপন্যাস রয়েছে, মাল্যবান ও সুতীর্থ। এছাড়াও পূর্ণিমা, কল্যাণী, বিভা নামেও আরও 3টি তার উপন্যাস আছে। তার একমাত্র প্রবন্ধগ্রন্থ কবিতার কথা। হেন মহান কবি জীবনাবসান ঘটে 22শে অক্টোবর 1954 খ্রিস্টাব্দে ট্রাম দুর্ঘটনায়। অনেকে এই ট্রাম দুর্ঘটনাকে ট্রাম দুর্ঘটনা বলেন না, বলেন যে তিনি আত্মহত্যা করেছিলেন। যাই হোক, সেটা অন্য বিষয়। আমরা জানবো যে 1954 সালের 22শে অক্টোবর তিনি ট্রাম দুর্ঘটনায় মারা যান। জীবন দাশের কবিতাগুলি আমাদেরকে খুবই অনুপ্রেরণা দেয়। জীবন দাশের কবিতায় যে জিনিসগুলো আমরা পাই সেটা হলো, কবি জীবনানন্দ দাশ কবিতার সূক্ষ্ম গভীর অনুভবের এক যোগ তৈরি করেন। বিশেষ করে গ্রাম বাংলার নিসর্গের যে ছবি তিনি এঁকেছেন, বাংলা সাহিত্যে তার তুলনা চলে না। সেই নিসর্গের সঙ্গে অনুভব ও বোধের বহুতর মাত্রা যুক্ত হয়ে তার হাতে অনন্য সাধারণ কবিতার শিল্প রচিত হয়। এই অসাধারণ কাব্য বৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন। এছাড়া ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বিচিত্র যন্ত্রণা, হাহাকার এবং সর্বোপরি জীবন জগতের রহস্য মাহাত্ম্য সন্ধানে তিনি এক অপ্রতিম কবিতা জগৎ সৃষ্টি করেছেন, কবিতা ভাষা সৃষ্টি করেছেন। বুদ্ধদেব বসু তাকে আখ্যায়িত করেছেন নির্জনতম কবি বলে। উপমা, চিত্রকল্প, প্রতীক সৃজন, আলো আধারের ব্যবহারে, রঙের ব্যবহার এবং অনুভবের বিচিত্র মাত্রা ব্যবহারে তার কবিতা লাভ করেছে অসাধারণত্ব। তার নিসর্গ বিষয়ক কবিতা বাঙালির জাতিসত্তা বিকাশে আন্দোলনে ও 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংগ্রামী জনতাকে তীব্রভাবে অনুপ্রাণিত করেছিল। এই জন্য কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক হিসেবে তিনি বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে রেখেছেন। এছাড়াও আমাদের এই কবিকে ধূসরতার কবি নামে আখ্যায়িত করা হয়, মৃত্যুবিলাসী কবি, শুদ্ধতম কবি এবং পরাবাস্তববাদের কবি বলেও আখ্যায়িত করা হয়। তো আমরা দেখব সুচেতনা কবিতাটি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। বনলতা সেন কবিতাটি 1942 সালে প্রকাশিত এবং তোমরা দেখে থাকবে। আমি যে কবিতার গ্রন্থগুলোর আলোচনা করেছি সেখানে বনলতা সেন কাব্যগ্রন্থটি আমাদের কবি জীবনানন্দ দাশের 3য় কাব্যগ্রন্থ। তো সুচেতনা কবিতা আলোচনার পূর্বে আমরা কবিতার মূল বক্তব্যটি একটু জেনে নেই, তাহলে কবিতাটা বুঝতে আমাদের সুবিধা হবে। সুচেতনা জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। আমি তোমাদের প্রথমেই বলেছি যে সু অর্থ সুন্দর, চেতনা অর্থ বোধ, সুন্দর বোধ বা শুভবোধ হচ্ছে সুচেতনা। এ কবিতায় সুচেতনা সম্বোধনে কবিতার প্রার্থিত আরাধ্য এক চেতনা নিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। কবির বিশ্বাস মতে সুচেতনা দূরতম দ্বীপ সদৃশ একটি ধারণা, যা পৃথিবীর নির্জনতায়, যুদ্ধে, রক্তে নিঃশেষিত নয়। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর বেদিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবনময় করে রাখে। জীবন মুক্তির এই চেতনাগত সত্যই পৃথিবীর ক্রমমুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে, মানব সমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে, শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করবে। কবি এই কবিতা শেষ করেছেন অনন্ত অন্ধকার ও শাশ্বত রাত্রির বুকে চির সূর্যোদয় প্রকাশকে। তো আমরা এখন কবিতাটা একটু আলোচনা করি। শুরু করছি সুচেতনা কবিতা জীবনানন্দ দাশের। সুচেতনা, তুমি এক দূরতম দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে,
সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। সুচেতনা, তুমি এক দূরতম দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে। সুচেতনা নামে এক শুভচেতনার কথাই এখানে বোঝানো হয়েছে। কবির কল্পনায় দ্বীপের মতো বিচ্ছিন্ন এই চেতনার সবুজে বিরাজ করছে নির্জনতা, অর্থাৎ এই শুভচেতনা সর্বত্র বিস্তারিত বিরাজমান নয়। আমাদের কাছে যেমন এখানে বসে কোনো এক দ্বীপের নাম নিলে সেই দ্বীপটা আমাদের কাছে যেমন অনেক দূরের, বিকেলের নক্ষত্রটা যেমন অনেক আলোকবর্ষ দূরে, ঠিক আমাদের ভিতরের যে শুভ চেতনা আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, সেই শুভ চেতনা অনেক দূরের কথা। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। সেই যে দূরতম এক দ্বীপ, সেই দ্বীপের যে দারুচিনি বন আছে। দারুচিনি তোমরা জানো ধরনের মশলা, যেটা মানুষের অনেক উপকারে আছে। সেই দারুচিনি বনানীর ফাঁকে যে নির্জনতা, সেই নির্জনতার মতো আমাদের সুচেতনা আজকে পৃথিবী থেকে অনেক দূরে চলে গেছে। কবি বলছেন, এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য না। এই পৃথিবীতে যুদ্ধ, কলহ, তারপরে বিভিন্ন ধরনের যুদ্ধের কাহিনী এবং তার সফলতা সব কিছুই আছে, সব কিছুই সত্য। কবি বলছেন তবু শেষ সত্য নয়। কিন্তু এই যুদ্ধ, এই রক্তাক্ত প্রান্তর, এগুলো পৃথিবীর শেষ সত্য নয়, আরও অনেক সত্য রয়েছে। কি সেই সত্য আমরা একটু জানি। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। কবি বলছেন, আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু। বলছে পৃথিবীতে অনেক রূঢ় বাস্তবতা আছে যেগুলোর সম্মুখীন আমরা হই। রূঢ় বাস্তবতাগুলো কি? সভ্যতা বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ, রক্তপাত, প্রাণহানি সংঘটিত হয়েছে এবং এখনও হচ্ছে। তবে এই ধ্বংসাত্মক দিকটি পৃথিবীর শেষ সত্য নয়। পৃথিবীতে প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি, রক্তপাতের ঘটনা ঘটে। অর্থাৎ অনেক রক্তাক্তপথ পাড়ি দিয়েই পৌঁছাতে হয় ভালোবাসার পরিণামে। কবি বলছেন, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু পৃথিবীর মানুষের মধ্যে যে যুদ্ধ, সংঘাত, রক্তাক্ত হানাহানি, সেসবকে বাদ দিয়ে পৃথিবীর মানুষকে ভালোবাসা দিতে গেলে, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গেলে যে হানাহানিগুলো হয়েছে, সেখানে আমরা দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। প্রেম, কল্যাণ, সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে, ভালোবাসা প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা দেখেছি অনেক সময় আমাদের হাতে নিহত হয়েছে আমাদের ভাই বন্ধু পরিজন। এবং এই রক্তাক্ত পৃথিবীর সেই যে বিপর্যয়, সেই যে অসুখ, সেই রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আমাদেরকে পরিণামে ভালোবাসার কাছে পৌঁছতে হয়। কবি সেটাই বলেছেন। সেই ভালোবাসার কাছে পৌঁছতে গেলে আমরা ভাইকে হারাই, বোনকে হারাই, বন্ধু পরিজনকে হারিয়ে ফেলি। সেই রক্তাক্ত যুদ্ধে নিহত হয় আমাদের ভাই বন্ধু পরিজন। পৃথিবীর গভীরতর অসুখ এখন। কবি বলছেন, পৃথিবীর অনেক গভীরতর অসুখ, সেটা ভালোবাসাহীন অসুখ হতে পারে, টাকার অসুখ হতে পারে, অর্থনৈতিক দুরবস্থা হতে পারে, মানুষের মন মানসিকতা, মানুষের হৃদয়ের যে ব্যক্তি সৃজনশীলতা, মানুষের মনের যে সৌন্দর্য, এগুলোর অসুখ হতে পারে এখন, বা সৃজনশীল কাজের অসুখ, সেটাও হতে পারে। কবি বলছেন, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। এত কিছুর পরেও মানুষ পৃথিবীর কাছে ঋণী থেকে, কারণ পৃথিবীর কাছেই মানুষ ঋণী, কারণ এই পৃথিবীর
আলো হয় আমরা বাঁচি, এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করি, এই জন্য মানুষ তারপর পৃথিবীর কাছে ঋণী। সুচেতনা এই পথে আলো জেলে, এ পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। আমরা দেখেছি যে পৃথিবীব্যাপী যে গভীর অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির পথ, সেই মুক্তির পথই শুভ চেতনা, ইতিবাচক এ চেতনা আলো প্রচলনের মাধ্যমে সকল বিপর্যয় থেকে পৃথিবীর মানুষের মুক্তি হবে। কিন্তু সেটা কবি বলছেন যে অনেক শতাব্দীর, অনেক সময়ের ব্যাপার, অনেক মনীষীদের কাজ। আমরা দেখেছি যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। তোমরা জানো যে সক্রেটিসের ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র অ্যারিস্টটল, এবং তারা একজন আরেকজনকে জ্ঞান বিতরণ করেছেন। তারা পৃথিবীর মানুষের জন্য জ্ঞান প্রতিষ্ঠা করেছেন। সক্রেটিসের যে রাস্তা রাস্তা বক্তৃতা দেওয়ার সিস্টেম, সেখান থেকে আজকে বিদ্যালয় বা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভব। তো কবি সেইভাবেই বলেছেন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল যেমন আমাদেরকে জ্ঞান জ্বালিয়ে দিয়ে গিয়েছেন, তারাও মনীষী। কবি বলেছেন যে এই পৃথিবীর পথেও একদিন আলো জেলে এই পৃথিবীর ক্রমমুক্তি হবে, পৃথিবীর মানুষের শুভবোধ জাগবে, জাগ্রত হবে। সেটা কখন হবে? সেটা অনেক শতাব্দীর সময়ের ব্যাপার, অনেক শতাব্দীর যে মনীষীরা জন্মগ্রহণ করবেন তাদের কাজ। প্রিয় শিক্ষার্থী, এ বাতাস কি পরম, সূর্য করজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ, আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। কবি বলছেন এ বাতাস কি পরম, সূর্য করজ্জ্বল। বলছেন আমরা যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, যে পৃথিবীর বুকে আমরা বেঁচে আছি, এখন সেই বাতাস সূর্য করজ্জ্বল, রৌদ্রের আলোকে আলোকিত সমুজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। এবং মানব সমাজও এখন সেই দূর প্রান্ত পর্যন্ত ভালো। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব। বলছে পৃথিবীর যত গভীর অসুখী থাকুক না কেন, আমরা যারা ক্লান্ত তারা ক্লান্তিহীন নাবিকের মতো পৃথিবী একদিন গড়ে দিব। তবে সেটা আজকে নয়, সেই সময় হয়তো বহু দূর কোনো এক অন্তিম প্রভাতে বা সকালবেলায়। কবি এখানে ব্যক্তিক ও সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে পৃথিবীতে মানবরূপে জন্ম না নেওয়াকে আপাতভাবে কাঙ্ক্ষিত মনে হলো পৃথিবীর শুভ চেতনা থেকে প্রাপ্তি শেষাবধি আমাদের গভীরভাবে প্রাণিত ও ঋণী করে। মাটির পৃথিবী টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, দেখেছি যা হলো হবে মানুষের, যা হবার নয় শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। কবি বলছেন মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, আমরা সেই কবে থেকে পৃথিবীতে মাটির টানে পৃথিবীর টানে এই মানব জন্মের ঘরে মানব জন্ম নিয়ে এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। আমাদের জন্মগ্রহণ করার পর থেকে আমরা অনেকেই মনে করি বা কবির বুঝে সেটা এসেছে যে মনে হয় পৃথিবীতে জন্মগ্রহণ না করলেই ভালো হতো, মানুষ হিসেবে না জন্মগ্রহণ করলেই ভালো হতো। কিন্তু পরক্ষণে কবি আবার এটাও বলছেন এসেছে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। আমরা শুরুতেই বলেছি যে জীবন্ত দাশকে প্রকৃতির কবিও বলা হয়। তিনি প্রকৃতির যে রূপকরজ্জ্বল শিশির, সেই সমুজ্জ্বল ভোর, এসব কিছু দেখেই তিনি বুঝতে পেরেছেন যে এতক্ষণ যে কবি অনুভব করেছেন না এলেই ভালো হতো, সেই গভীরতর লাভটা এখন তিনি বুঝতে পেরেছেন। এই পৃথিবীর শিশিরের শরীর ছুঁয়ে, সেটা কখন? সেটা খুব সমুজ্জ্বল ভোরে, যখন সূর্যের আলো আসবে বা আসবে না, এই সময়ে তিনি সেটা অনুভব করেছেন।
দেখেছি যা হলো হবে মানুষের, যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলে অনন্ত সূর্যোদয়। পৃথিবী ব্যাপ্ত অন্ধকার বা অশুভর অন্তরালে আছে সূর্যোদয়। মুক্তির দিশা, সুচেতনার বিকাশে আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে, এটি কবির বিশ্বাস। কবি বিশ্বাস করে যে শাশ্বত রাত্রির বুক, এই পৃথিবীতে যে অন্ধকার নেমে এসেছে, আশাহত হয়েছেন কবি, সে আশাহত ভাব একদিন থাকবেন না। মানুষের মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে, মানুষ শুভ বুদ্ধির শুভ বুধকে পাবেন এবং সেই শুভ বুধ মঙ্গল কামনা, মঙ্গল শুভ মঙ্গলের অনন্ত সূর্যোদয়ে কবি এই পৃথিবীর যে অনামিষা ঘোর বা শাশ্বত রাত্রি, সেই রাত্রির কালো অনামিষা ঘুচবে এবং অনন্ত সূর্যোদয় আসবে, এই প্রত্যাশাই কবি এই কবিতায় করেছেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই কবিতাটি তোমরা বুঝতে পেরেছ। কবিতাটি আমাদের মানব সমাজের জন্য, মানুষের জন্য সেই আমাদের যে শুভবোধ, শুভবুদ্ধি বা মানুষের জন্য যে কল্যাণকর কামনা, কবি এখানে সুচেতনা বলে সম্বোধন করে সেটাই বোঝাতে চেয়েছেন। সুচেতনা আমরা সম্বোধন আমরা মনে করব একজন নারীকে তিনি কল্পনা করেছেন, কারণ জীবনানন্দ দাশের যে আমরা দেখব তার কবিতাগুলো, সেখানে আমরা খেয়াল করব যে তিনি অনেককে সম্বোধন করেই এই কবিতাটি লিখেছেন। এই কবিতার যে শুভবোধ, এই কবিতার যে মানব মুক্তির আহ্বান, সেটি আমাদের মধ্যে আমরা লক্ষ্য করব। আমরাও আমাদের মনের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক, আমরাও যেন শুভবোধ চর্চা করি, সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম।